নমস্কার, শুরু করছি বাংলা বলছে। গত বেশ কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির বিরুদ্ধে এই রাজ্যের শাসক দলের এবং অন্যান্য রাজনৈতিক দলের মূল হাতিয়ার বিজেপি বাংলা বিরোধী একটা দল, এই অভিযোগ। এবং ঘটনাচক্রে একের পর এক কাণ্ড, যার মাধ্যমে বিজেপির একাধিক নেতারা যারা এই তর্কে ইন্ধন জুগিয়েই আসছেন। শুরুটা হয়েছিল 2019-এ, যখন আমরা দেখেছিলাম যে অমিত শাহর র্যালি চলাকালীন কলকাতায় বিদ্যাসাগরের মূর্তি ভাঙার অভিযোগ উঠেছিল। এরপর একদম সাম্প্রতিক অতীতে যদি আমরা দেখি যে দিল্লি পুলিশের একটি চিঠি বঙ্গভবনকে, যেখানে বলা হচ্ছে যে বাংলাদেশি ভাষার জন্য একজন অনুবাদক লাগবে। তারপর অমিত মালভিয়ার টুইট, এই সমস্ত কিছু নিয়ে আমরা দেখেছি যে বারংবার রাজনৈতিক চর্চার সামনে চলে এসেছে, একদম সামনের সারিতে চলে এসেছে এই বিষয়টি। শুধু তাই নয়, বাঙালি অস্মিতা, যে শব্দবন্ধটার সঙ্গে আমরা রাজনৈতিক পরিসরে সেভাবে পরিচিত ছিলাম না কয়েক বছর আগেও, সেই বাঙালি অস্মিতা এই মুহূর্তে দাঁড়িয়ে এই রাজ্য রাজনীতিতে একটা বড় সড়ো ইস্যু এবং বড় সড়ো একটা কয়নেজ হয়ে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, একাধিক জায়গায় শুধু বাংলা ভাষায় কথা বলার জন্য, বলতে পারেন কোট আনকোট অপরাধে, সেখানে এই রাজ্যের মানুষ তাদের পুশব্যাক পর্যন্ত করা হয়েছে বাংলাদেশে, এমন অভিযোগ উঠেছে। এবং প্রতিটি ক্ষেত্রেই অভিযোগের তীর গেরুয়া শিবিরের দিকে। আর সেখানে নতুন করে ঘৃতাহুতি দিলেন বিজেপির এক মন্ত্রী। তিনি এবার বলছেন যে রাজা রামমোহন রায় তিনি ভুয়ো সংস্কারক এবং তিনি নাকি ব্রিটিশের দালাল। রাজা রামমোহন রায়কে ব্রিটিশের দালাল বলে ইভ্যালুয়েট করছেন গেরুয়া শিবিরের একজন হোতা। ভাবা যায়? এ নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির পক্ষ থেকে দীপ্তাশু যশ, আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক ব্যানার্জি, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বৈশ্যানর চ্যাটার্জি এবং আইনজীবী সিপিআইএমের পক্ষ থেকে সব্যসাচী চ্যাটার্জি। আমি আলোচনায় আসার আগে একটু দেখাই, রাজ্য বিজেপির অস্বস্তি বাড়িয়ে এবার রামমোহন রায়কে ব্রিটিশের দালাল বলে মন্তব্য মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রীর। যদিও পরে তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন, কিন্তু বিজেপি নেতার এহেন মন্তব্যের পরই আসরে নেমেছে তৃণমূল কংগ্রেস। তাদের মতে বাঙালি বিদ্বেষী মনোভাব থেকেই বিজেপি নেতারা এমন কথা বলছেন। যদিও শুভেন্দুর বক্তব্য ভুল ইনপুট পেয়ে এমন মন্তব্য করেছেন ইন্দর সিং পারমার। देश के कई सारे लोगों को फर्जी समाज सुधारक अंग्रेजों ने बना रखा था, इसमें एक राजा राम मोहन राय भी थे। বিরসা মুন্ডার সার্ধশত জন্মবার্ষিকী অনুষ্ঠান। বক্তব্য রাখছিলেন মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রী ইন্দর সিং পারমার। সেখানেই তিনি বলেন, ব্রিটিশ শাসনের সময় বাংলায় ইংরেজি শেখানোর নামে ধর্ম পরিবর্তনের একটা চক্র কাজ করছিল। তার জন্যই ইংরেজদের প্রয়োজন ছিল কিছু ভুয়ো সমাজ সংস্কারকের। রামমোহন রায় সেরকমই একজন ব্রিটিশদের দালাল। बंगाल से आगे बढ़ते थे, संतानों प्रकार आता था। आज तो झारखंड में, पहले बिहार में था। वहां तक अंग्रेजी शिक्षा के माध्यम से इस देश के लोगों की आस्था बदलने का दुष्चक्र चल रहा था, और जिसमें इस देश के कई सारे लोगों को फर्जी समाज सुधारक अंग्रेजों ने बना रखा था, इसमें एक राजा राम मोहन राय भी थे। वो भी अंग्रेजों के दलाल के रूप में देश में काम करते रहे हैं, और उन्होंने धर्मांतरण का जो चक्र चलाया था उसको रोकने का साहस यदि किसी ने किया था तो बिरसा मुंडा ने किया था। বিজেপি নেতার এমন মন্তব্য সামনে আসার পরে সোচ্চার হয় তৃণমূল। তাদের মতে বিজেপি ইংরেজদের সবচেয়ে বড় দালাল ছিল, সেটা চাপতেই বাঙালি মনীষীকে আক্রমণ। বিজেপির এই মানসিকতা বাংলা ও বাঙালিকে অপমান। তারা বাঙালি মনীষীদের কতটা ঘৃণা করে এমন মন্তব্যেই তা বোঝা যায়। जब आप बंगाल की प्रतिभा और बंगाल की बुद्धि के संग मुकाबला नहीं कर पाते हैं, तब आप क्या करते हैं? बंगाल को बदनाम करते हैं, बंगाल को गाली देते हैं। और ये कौन कर रहा है? भारतीय जनता पार्टी। भारतीय जनता पार्टी सोचती कि अपने पांव में ही कुल्हाड़ी मारना है तो मारो, लेकिन इस तरीके से बहाने और इस तरीके से बंगाल को आप बदनाम नहीं कर सकते।
আর ব্রিটিশের দালাল যদি বলেন তাহলে দালালটা হচ্ছে বিজেপি। যখন বন্দে মাতরম বলে বাংলা থেকে একের পর এক শহীদ ব্রিটিশের মঞ্চে জীবন দিচ্ছে, সেই সময় জেল থেকে বসে মুচলেখা দিয়ে আর করবো না, স্বাধীনতা আন্দোলনে থাকবো না, এই বিশ্বাসঘাতক বেঈমান ব্রিটিশের দালালরা, তাদের মুখ থেকে শুনতে হবে ব্রিটিশের দালাল বিজেপি, তার নেতারা বড় বড় কথা বলবে, এইসব মানা যাবে না। এ নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রী যেখান থেকে তথ্য সংগ্রহ করেছিলেন তারা মিসলিড করেছে, তাই উনি নিজের বক্তব্য ফিরিয়ে নিয়েছেন। তবে তৃণমূল নেতারা নানা সময় বিরূপ মন্তব্য করলেও তা প্রত্যাহার করেননি। মাননীয় মন্ত্রী মধ্যপ্রদেশ যে কথা বলেছিলেন তাকে কেউ বা কারা ইনপুট দিয়েছেন, ভাষণ লিখে দিয়েছেন, সেখানে গলদ হয়েছে, মারাত্মক ত্রুটি। এবং তিনি কয়েক ঘন্টার মধ্যে আনকন্ডিশনাল অ্যাপোলজি চেয়ে তার মন্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ করেননি, ক্ষমা চেয়েছেন। তবে এটা দেখে তৃণমূলের যারা কখনো মা শারদামণির সঙ্গে মমতা ব্যানার্জির তুলনা করছেন, কখনো মমতা ব্যানার্জিকে স্বামী বিবেকানন্দ বলছেন, কখনো মমতা ব্যানার্জিকে রাজা রামমোহন রায় বলছেন, কখনো মমতা ব্যানার্জিকে বিদ্যাসাগর বলছেন, তাদের উচিত শিক্ষা নেওয়া, বিজেপিকে দেখে শেখা উচিত। 2026 বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই তৃণমূল বিজেপি সংঘাত তীব্র হচ্ছে। এসআইআর, সিএ থেকে কেন্দ্রের নানা প্রকল্প, বাংলার প্রতি বঞ্চনার অভিযোগে সোচ্চার হয়েছে রাজ্যের শাসক দল। সেই মুহূর্তেই মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রীর বিতর্কিত মন্তব্য দুদলে চাপানুতরে নতুন ঘি ঢেলেছে। কলকাতা টিভি। আমার দীপ্তাশুর কাছে এখানে প্রশ্ন, দীপ্তাশু, এটা যে অত্যন্ত বড় একটা হারাকিরি হয়ে গেছে, সেটা যেভাবে তাকে ক্ষমা চাওয়ানো হয়েছে বা যেটা শুভেন্দু অধিকারীর যে ডিফেন্সিভ যে স্টান্স, সেটা থেকেই স্পষ্ট। শশী পাঁদা যেটা বলছেন যে এই যে নিজেদের পায়ে নিজেদের কুঠার আঘাত, আমাকে একটু বলো তো দীপ্তাশু যে এটার প্রয়োজনটা কি হচ্ছে, এটা কেন করছে? এটা তো তুমিও মানবে যে এটা অত্যন্ত ড্যামেজিং, বিজেপির ইমেজের জন্য ড্যামেজিং, যখন তোমাদের প্রধান যে রাজ্যে বিরোধী দল, তোমাদের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ যে তোমরা বাঙালির সঙ্গে সম্পৃক্ত হতে পারছো না। আমি বলছি না যে, আমি অভিযোগে বলছি, সত্য মিথ্যে এই ভ্যালু জাজমেন্ট আমি যাচ্ছি না, কিন্তু এরকম একটা সিরিয়াস অভিযোগ যখন তোমাদের বিরুদ্ধে রয়েছে, সেখানে বারবার এই ঘৃতাহুতি দেওয়া, এটা কি সত্যি অনিচ্ছাকৃত? মৌপিয়াদি, দেখো, রামমোহন বলো, বিদ্যাসাগর বলো, বা তার আগে শ্রী চৈতন্য দেব বলো, আজকের যে ভারতবর্ষ লক্ষ্যমাত্রা স্থির করছে যে 2047 সালে আমরা ডেভেলপিং নেশন থেকে ডেভেলপড কান্ট্রি হব, যে ভারতবর্ষ স্পর্ধা নিয়ে বিশ্বের বিভিন্ন সুপার পাওয়ারদের সাথে সমানে সমানে টক্কর দিচ্ছে, সেই ভারতবর্ষের প্রতিকৃত এই রামমোহন বিদ্যাসাগরের ব্রিটিশের দালাল বলছে। তুমি একটা কথা বলো দীপ্তাশু, আমি শেষ করি লাইনটা। তুমি খুব সেন্সিবল, তুমি শিক্ষিত, সেন্সিবল, ওয়েল ইনফর্মড এক ছেলে, একজন বাঙালি। আমি নিশ্চিত যে এর জন্য তৃণমূল কংগ্রেস ডেফিনেটলি এটাকে একটা রাজনৈতিক ইস্যু করছে। ফরগেট অ্যাবাউট তৃণমূল, তুমি আমি, আমাদের এটা যখন শুনছি যে রামমোহন রায় তিনি ব্রিটিশের দালাল, তিনি ভুয়ো সমাজ সংস্কারক, তখন রক্ত গরম হয়ে যাচ্ছে না? আমি শিওর তোমারও হচ্ছে। কথাটা শেষ করতে দিন, কথাটা শেষ। তো এরা হচ্ছে আজকের যে ভারত, সেই ভারতের প্রতিকৃত। তো এনারা শুধু বাঙালি সত্তা এনারা সীমাবদ্ধ নন, এদেরকে নিয়ে এরকম ভুল কথা বলা মানে ভারতীয়ত্বের যে সত্তা, যে ভারতীয় জাতীয়তাবাদী যে সত্তা, সেই সত্তাকেও অপমান করা। কাজেই কারুর যদি রামমোহন নিয়ে সেভাবে পড়াশোনা না থাকে, তাকে কেউ দোহাই দেয়নি যে তাকে এ নিয়ে বলতেই হবে। তিনি না বলতেই পারেন, তিনি ক্ষমা চেয়েছেন এবং বেশ বিশদে ক্ষমা চেয়েছেন। কিন্তু মৌপিয়াদি, এটাও ভুললে চলবে না, যখন ব্রাত্য বসু, তিনিও আরেকজন শিক্ষামন্ত্রী, তিনি যখন আজাদিন বাহিনীর সঙ্গে অনুপ্রবেশকারী রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলিমদের তুলনা করেন, সেটাও কিন্তু একইভাবে ক্ষমার অযোগ্য। সে নিয়ে কিন্তু আজ অবধি কাউকে ক্ষমা চাইতে শোনা যায়নি। যখন ক্ষুদিরামকে পাঠ্য বইয়ে লেখা হয় সন্ত্রাসবাদী, সে নিয়ে কিন্তু আজ অবধি কাউকে ক্ষমা চাওয়া হয়নি। যখন রবীন্দ্রনাথের ছবি পুড়িয়ে দেওয়া হয় মালদায়, সে নিয়ে কিন্তু আজ অবধি কাউকে ক্ষমা চাইতে দেখা যায়নি। আজকে আমাদের মনে রাখতে হবে যে গান্ধীজিকে রবীন্দ্রনাথ শরবত খাওয়াননি, সেবার একজন বলে দিলেন যে গান্ধীজিকে রবীন্দ্রনাথ শরবত খাইয়েছেন, সেই নিয়ে এখন কাজল শেখ আর অনুব্রত মণ্ডল তারা মারামারি করছে যে লেবুটা কার বাগানের ছিল।
কিন্তু সেটা তো সত্যি নয়। আজকে আমাদের মনে রাখতে হবে যে যে এখানে সিপিএম কি বলবে আমি পরে জানি না, কিন্তু যারা একসময় নেতাজিকে তোজর কুকুর বলেছিল বা রবীন্দ্রনাথকে বলেছিল বুর্জোয়া কবি, তাদের আজ অব্দি আমরা ক্ষমা চাইতে শুনিনি। আজকে আরেকজন বিধায়ক আছেন তৃণমূলের মানগোবিন্দ বাবু, তিনি বলেছিলেন নোবেল দিয়ে রবীন্দ্রনাথকে অপমান করা হয়েছে, তাই বাংলার দামাল ছেলেরা সেই নোবেলটা চুরি করে নিয়েছে। এগুলোর জন্য আজ অব্দি আমরা কাউকে ক্ষমা চাইতে শুনিনি। একটা আমাদের এটাও মনে রাখতে হবে যে মমতা ব্যানার্জি শ্রী চৈতন্য নন, মমতা ব্যানার্জি মা শারদার রূপ নন, মমতা ব্যানার্জি সিস্টার নিবেদিতার রূপ নন। তাদের সঙ্গে এই সমস্ত মনীষীদের সঙ্গে তুলনা করে মমতা ব্যানার্জির উচ্চতা বাড়ানো যাবে না, কিন্তু বারে বারে এই মনীষীদের একটা অপমান করার চেষ্টা তৃণমূলের তরফ থেকে হয়, সেইগুলো ক্ষমা চাওয়া উচিত। ইন্দার সিং পারমারকে না তিনি তো ক্ষমা চেয়েছেন, না আমি তাকে নিয়ে যা বলেছি, না আমার বক্তব্যে কি কোথাও মনে হলো যে আমি তাকে ডিফেন্ড করব? না আমি তো যা বলেছি খুব স্পষ্ট ভাষায় বলেছি, এবং এটা নিয়ে আমাদের তারপরও এটা তো মানবে। আমি বাকি সব ছেড়ে দিলাম যে তোমার দলের ইন্টারেস্টের জায়গা থেকে, একদম তোমার দলের ইন্টারেস্ট, তোমার দলের নির্দিষ্টভাবে আরো স্পেসিফিক্যালি বলছি, এক সেকেন্ড, রাজনৈতিক স্বার্থের জায়গা থেকে ইটস ড্যামেজিং। না দেখুন, আজকে আমি যে কথাটা প্রথমে বললাম, রামমোহন, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, নেতাজি, এরা দলের পলিটিক্যাল ইন্টারেস্ট বাদ দিন, এনারা ভারতীয় জাতীয়তাবাদের গর্ব। সেখানে এনাদেরকে সম্বন্ধে তিনি যে কেউই হন না কেন, যত বড়ই কেউ কেটা হন না কেন, তিনি কিছু ভুল কথা বলা বা ক্ষমার অযোগ্য কথা বলা মানে সেটা অপরাধ, এবং সেটা আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যও পরিষ্কার করে দিয়েছে। কিন্তু উল্টো, এবং তিনি ক্ষমা চেয়েছেন। এবার আপনারা হয়তো বলবেন যে চাপে পড়ে ক্ষমা চেয়েছেন, তিনি বলছেন তিনি নিজে ক্ষমা চেয়েছেন, কিন্তু বেশ বিশদে ক্ষমা চেয়েছেন। কিন্তু উল্টো দিকের যে উদাহরণগুলো আমি তুলে ধরলাম, সেগুলোর জন্য কবে ক্ষমা চাওয়া হবে? একটু উত্তর নিই বৈশানরদার কাছ থেকে। বৈশানরদা, যে কখনো কখনো আপনাদের একাধিক নেতা মন্ত্রী তাদের যে এই যে আনুগত্যের আতিশয্য, তাতে যেভাবে এটা দীপ্তেশ্বরা যেটা বলছে যে ইন্দার সিং পারমার তো ক্ষমা চেয়েছেন, আমি আবারও বলছি যে এই ক্ষমা চাওয়া, সংক্ষিপ্ত ক্ষমা চাওয়া হোক, বিশদ ক্ষমা চাওয়া হোক, আনপার্ডনেবল অফেন্স বলে যে ফ্রেজটা রয়েছে, এটা আনপার্ডনেবল অফেন্স। কিন্তু বিজেপির যেটা বক্তব্য যে আপনাদের একাধিক নেতা মন্ত্রী তারা আনুগত্যের আতিশয্যে কখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজা রামমোহন রায়ের তুলনা টেনে আনেন, কখনো সারদা দেবীর রেফারেন্স টেনে আনেন, সেগুলো কি কাঙ্ক্ষিত? তার জন্য কোনো ব্যবস্থা হয়েছে? প্রথমে বলবো যে বিজেপি যে ক্ষমা চাওয়ার কথাটা বলছে, এটা হলো সোজা বাংলায় জুতো মেরে গরুদানের মতো। একজন সমাজ সংস্কারক যিনি সতীদাহ প্রথা রোধ করেছিলেন, তাকে বলা হচ্ছে তিনি ব্রিটিশের দালাল। এবং কে বলছেন? মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রী। এই যদি শিক্ষামন্ত্রীর লেভেল হয়, তার জ্ঞান এবং তার পরিধি, শুভেন্দু বলছে যে তাকে নাকি বলে দেওয়া হয়েছিল তাই সে বলেছেন। তো একজন মানুষ তার বক্তব্যের মধ্যে দিয়ে টেলিভিশনে এটা দেখাচ্ছে, তিনি নিজের মুখে বলছেন তিনি কি বাচ্চা ছেলে যে ঝিনুকে দুধ খাইয়ে দিয়েছিল? তিনি এত বড় একটা গর্হিত কথা বললেন, গর্হিত কাজ করলেন। আমরা প্রথম থেকেই বলে আসছি যে বাংলা এবং বাঙালি বিরোধী রাজনৈতিক দলটার নাম ভারতীয় জনতা পার্টি। এরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে, এরা আপনার আজকে রামমোহনকে ব্রিটিশের দালাল বলল। উনি ওর জ্ঞান দিয়ে কথা বলছিলেন। ওনাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলেছিলেন কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে জন্মেছেন। আর ওনাদের সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন যে সহজ পাঠ নাকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছে। এই হলো ওনাদের জ্ঞান, গরিমা। এই নিয়ে ওনারা বাংলার মানুষের, বাংলা যেখানে নবজাগরণ হয়েছে, যেখানে রেনেসা হয়েছে, যেখানে বিধবা বিবাহ রোধ করলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সতীদাহ প্রথা রোধ করলেন, প্রচলন চালু করলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সতীদাহ প্রথা রোধ করলেন আমাদের রাজা রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ যে মাটিতে বললেন যে দরিদ্র চণ্ডাল মূর্খ ভারতবাসী আমার ভাই, আর সেখানে ওরা উত্তরপ্রদেশে দলিতদেরকে রেপ করে, খুন করে, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেয়। বিজেপি পার্টি এদের ভারতবর্ষের সংস্কৃতি, বাংলার সংস্কৃতি সম্বন্ধে এদের অবগত তারা নয়। তারা বাংলার যারা মনীষী তাদেরকে ধারাবাহিকভাবে অপমান করেছেন এবং ইতিহাসকে বিকৃতি করে বাংলার যে মহান সমাজ সংস্কারক তার চরিত্র হনন করলেন। এরপরে যদি উনি বলেন আমি একটা ক্ষমা চাইলাম, তাও আবার ওনার ওই সোশ্যাল নেটওয়ার্কের মধ্যে দিয়ে আমি দেখলাম উনি কয়েক লাইন লিখে ভুল ক্ষমা স্বীকার করছেন। এত বড় একটা, আপনি বলুন জনগণ মন যে আমাদের দেশের জাতীয় সঙ্গীত, সেটা ওনারা বলছেন, ওনাদের বিজেপি নেতারা এটা ব্রিটিশদের নাকি সম্মান করার দেওয়ার জন্য এই গানটা তৈরি করা হয়েছিল।
এমনকি আমার সোনার বাংলা এই গানটা, এটাকে ওরা বন্ধ করে দিয়েছেন, বাধা দিয়েছেন আসামে। আজকে এই যে এত বড় বড় কাজ করছে, এত যে ঘৃণ্যত কাজ করেছেন বাঙালিদেরকে, এমনকি সোনালী বিবি, সুইটি বিবি অন্তঃসত্ত্বা মহিলা, তার মধ্যে একজন, তাকে ফরেনার্স অ্যাক্টের মামলা দিয়ে পুশব্যাক করে বাংলাদেশের জেল, আজকের তারিখে পর্যন্ত সে বাঙালি মহিলা আজকে বাংলাদেশের জেলে আছে। আদালতের রায়ের পরও সেটাকে কাউন্টার করা হয়েছে, তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়নি। আমি আসবো এই প্রসঙ্গে, আমি একটু অভিষেকের কাছে আসি, যে অভিষেকে যে ইন্দার সিং পারমার, এটা কি একদম তার একজন ইন্ডিভিজুয়াল যিনি যেন তেন প্রকারে শিক্ষামন্ত্রী হয়ে গেছেন একটা রাজ্যের, কি তার ব্যক্তিগত অশিক্ষা, তার ব্যক্তিগত অজ্ঞানতা, তার ব্যক্তিগত কি বলবো ব্যক্তিগত দায়িত্ব জ্ঞানহীনতা তার একটা নিদর্শন, নাকি এর মধ্যে ধারাবাহিকতা রয়েছে? অসাধারণ প্রশ্ন, এবং এটাই হচ্ছে আসল প্রশ্ন, যে এটা কোনো স্পোরাডিক কাজ নয়, এটা কোনো ব্যতিক্রমী কাজ নয়, একদম ঠিক। তার আগে আমার বন্ধু দীপ্তাশ্ব খুব সঙ্গত কারণে তৃণমূলের হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঈশ্বরত্বে উপনীত করবার যে প্রয়াস, সেটা সঙ্গত সমালোচনা করেছে, কিন্তু ও যেটা করতে ভুলে গেছে, 2018 সালের 12ই অক্টোবর অবধূত ওয়াগ নরেন্দ্র মোদীকে বিষ্ণুর 11তম অবতার বলেছিলেন, এবং 11ই মার্চ 2021 হিমাচল প্রদেশের নগর উন্নয়ন মন্ত্রী সুরেশ ভরদ্বাজ বলেছিলেন শিব অবতার হচ্ছেন আমাদের নরেন্দ্র মোদী। অর্থাৎ দুপক্ষে এরকম ঈশ্বরত্বে উপনীত করবার জন্য ভক্তরা রয়েছেন। এবার তোমার যে প্রধানমন্ত্রী নিজেও বলেছিলেন যে উনি বায়োলজিক্যাল প্রোডাক্ট নয়, মানে উনি স্বয়ম্ভু, যাই হোক আমি ওই দিকে আজকে যাচ্ছি না। সতী প্রথা বিরোধী এই যে বা হিন্দু কোড বিল অ্যাক্টের যে বিরোধিতা, এটা স্পোরাডিক। ফেব্রুয়ারি 2023 ভারতীয় জনতা পার্টির এমপি চন্দ্রপ্রকাশ যোশী অন্য কোথাও নয়, চায়ের দোকানে নয়, জনসভায় নয়, সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, এবং সতী দাহ প্রথাকে উনি গৌরবান্বিত করেছিলেন, এবং বাধ্য হয়েছিল ওম বিড়লা সেটাকে পুরো প্রসিডিং থেকে বাদ দিতে। একটা ব্যতিক্রম, 12ই ডিসেম্বর 1949 ততদিনে মহাত্মা গান্ধী নাথুরাম গডসের হাতে শহীদ হয়ে গেছেন। হিন্দু কোড বিল বাস্তবায়িত হচ্ছে, রামলীলা ময়দানে আরএসএস জনসংঘের নেতৃত্বে এফইজি পড়ানো হচ্ছে। কার? আম্বেদকর, জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী। কেন? বিধবাদের বিবাহ যাতে না হয় এবং মহিলারা যাতে সম্পত্তির অধিকার না পায়। সমস্যাটা আদর্শে, এবং এই আদর্শগুলো সমস্যা কেন বলতো? কারণ বাংলাতে একটুখানি গোলমেলে জায়গা। বাংলাতে আমরা ওস্তাগর, খানসামা, মুদি, মিস্ত্রিদের নামে রাস্তা বানাই। বাংলা সমস্যাটা হচ্ছে এখানে চৈতন্য, রামকৃষ্ণ, রামমোহন, রামপ্রসাদ সেন আছেন, যারা মাকে তুই তোকারি করতে পারে, আবার উল্টো দিকে লালন সাইরাও আছে। এই মানে সংঘবদ্ধ জায়গায় দাঁড়িয়ে, যেখানে মাইকেল মধুসূদন দত্ত মেঘনাদবধ কাব্যে রাম বা লক্ষণকে ভিলেনাইজ করতে পারে, আমরা সেই অধিকারটা দিয়েছি। আমাদের এখানে, যেটা তোমার এখানে দুর্গাপুজোর আড্ডাতেও আমরা বারবার আলোচনা করছিলাম, আমরা আগমনী গানে শিব ঠাকুরকে গাঁজারু বলবার স্বাধীনতা পাই। কাজী নজরুল শ্যামাসঙ্গীত লিখেছে। এই যে গোলমেলে, যেখানে এটা বিজেপির প্রোটোটাইপে আসে না বলে আমি জাস্ট একটা দিয়ে শেষ করছি। 2017 সালে আরএসএস অ্যাফিলিয়েটেড বডি শিক্ষা সংস্কৃতি উত্থান ন্যাস, আমি না, তারা রেকমেন্ড করেছিল রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শ বেশ কিছু জিনিস যেন ন্যাশনাল এডুকেশন পলিসি থেকে বাদ দেওয়া না, সেটা বাস্তবায়িত হয়নি, কিন্তু রেকমেন্ডেশনটাও সত্যি। আমি সব্যসাচীর কাছে একটু আসি। সব্যসাচী, রাজা রামমোহন রায় ব্রিটিশের দালাল, ভুয়ো সমাজ সংস্করণ কে বলছেন মধ্যপ্রদেশের উচ্চ শিক্ষামন্ত্রী ইন্দার সিং পারমার, কোনো একদম আনপড়, কোনো রকম তার শিক্ষা সংস্কৃতির সঙ্গে যোগ নেই, এমন কেউ বলছেন না। দেখুন, আমরা আনপড় বলছি না, কিন্তু শুভেন্দু অধিকারী যা বলেছেন তা থেকে মনে হয় উনি আনপড়। উনি একজন উচ্চশিক্ষা মন্ত্রী হিসেবে যদি এরকম ইনপুট নিতে থাকেন, তাহলে তো ভারতীয় জনতা পার্টি এবং তাদের এই ইকোসিস্টেম, এটাকেই প্রশ্ন তুলতে দিতে হয়। একজন উচ্চশিক্ষা মন্ত্রীর ভার্সন এটা। যাই হোক, ওনার বক্তব্যের সঙ্গে রামমোহনকে নিয়ে তুলনা করে তো কোনো লাভ নেই। রামমোহন নিয়ে আমরা বলতে এসেছি, রামমোহনকে নিয়ে বলি। দেখুন, মহাপুরুষ যখন আসেন তখন বিরোধ নিয়ে আসেন, নইলে তাঁর আসার কোনো সার্থকতা নেই। ভেসে চলার দল মানুষের ভাটার স্রোতকেই মানে। যিনি উজিয়ে নিয়ে তরিকে ঘাটে পৌঁছে দেবেন, তার দুঃখের অন্ত নেই। স্রোতের সঙ্গে প্রতিকূলতা তার প্রত্যেক পদেই।
রামমোহন রায় সে সময় যে সময়ে দেশে এসেছিলেন সেই সময়কার ভাটার ব্যানার স্রোতকে তিনি মেনে নেননি, সেই স্রোতও তাকে আপন বিরুদ্ধ বলে প্রতি মুহূর্তে তিরস্কার করেছিলেন। বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তার রামমোহন রায় সংক্রান্ত যে প্রবন্ধ সেখানে, দেখুন রামমোহনের সঙ্গে রামমোহনের ভারত দর্শনের সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ভারত দর্শনের বিরোধ, মতাদর্শগত বিরোধ, এটাকে আজকে যদি বিজেপি মনে করেন যে এটাকে ওরা ওই কথাগুলো দিয়ে কবে কে কোথায় কাকে বুর্জুয়া কবি বলেছিলেন, কে কাকে কোথায় তোজর কুকুর বলেছিলেন, এগুলো দিয়ে হবে না। আরএসএস এর সাথে গত 2013 সালের কথা বলছি, 2013 সালে আমাদের আরএসএস এর যিনি নেতা সরসঞ্চালক এই মোহন ভাগবত, তিনি বলেছিলেন মহিলারা হাউসওয়াইফের কাজ করবেন, হাজবেন্ডরা তারা বাইরের কাজ করবেন। সুতরাং যেহেতু তারা একটা সম্পর্কের মধ্যে আছেন তার উপরে দাঁড়িয়ে 2013 সালে যদি পেপার কাটিংস এর দরকার হয় আমি সেটা পাঠিয়ে দিতে পারি। আরএসএস এর অবস্থান মহিলাদের সম্পর্কে একের পর এক আজ পর্যন্ত দাঁড়িয়ে যেদিকে গেছে তাতে করে দাঁড়িয়ে আজকে দাঁড়িয়ে যে কারণে রাজা রামমোহন রায়ের উপর তাদের এত রাগ, সেটা হচ্ছে সতীদাহ প্রথা। তাকে অবলুপ্ত করবার জন্য রাজা রামমোহন রায়ের যে দরবার এবং সেই সময় আইন বদলের ক্ষেত্রে তার যে ভূমিকা, আপনার মনে আছে মহুপিয়াদি, তখন আমরা সবাই ছোট, রাজস্থানের রূপ কানওয়ারের ঘটনা মনে পড়ে, সতী কে কেন্দ্র করে সেখানে পুড়িয়ে মারার ঘটনা আমাদের মনে আছে। এবং সব্যসাচী আমি এখানে একটু অ্যাড করব, সব্যসাচী একটু অ্যাড করব, তুমি যেটা রাইটলি বললে যে রূপ কানওয়ার যখন আমরা খুব ছোট তখন আমরা এই রূপ কানওয়ারকে একটা অংশ কিভাবে গ্লোরিফাই করেছি এটা যেমন দেখেছি। আমার নিজের দেখা 2008-এ ছত্তিশগড়ের কাসডোলে সেখানে একজন মহিলা তিনি সতী হয়েছিলেন এবং সেখানেও সমাজের একটা অংশ গ্লোরিফাই করছিল যে ও তো নিজের সিদ্ধান্তে, ও তো পতি প্রেমে এতটাই ও উৎসর্গীকৃত করেছে নিজেকে যে কারণে এই সিদ্ধান্ত নিয়েছে। এবং তার কিছুদিন সেটা খুব বেশি সংবাদ মাধ্যমে আসেনি এবং তার কিছুদিন পর আমার সুযোগ হয়েছিল এই কাসডোলে যাওয়ার এবং ওই গ্রামে যাওয়ার। ঠিকই তো, এই যে ধারাবাহিকতা, যেটা একটু আগে অভিষেক যেটা বললেন, আই কমপ্লিটলি এগ্রি, এটা একটা ধারাবাহিক ভাবে এই রকম আক্রমণ চালানো হচ্ছে ভারত প্রতীক রাজা রামমোহন রায়কে কেন্দ্র করে। আমি একটু মনে করিয়ে দিই, রামমোহন রায় ছিলেন আমাদের সংবিধান তৈরির জন্য যে গণপরিষদ, সেই গণপরিষদের অন্যতম ইন্সপিরেশন। রামমোহন রায়কে ভারত প্রতীক বলা হয় কারণ আইডিয়া অফ ইন্ডিয়া, এই আইডিয়া অফ ইন্ডিয়া জেনারেট করেছিলেন তিনি তার লেখার মধ্য দিয়ে, তার চিন্তা ভাবনার মধ্য দিয়ে, ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশন। আজকে তিনি যখন সংবাদপত্র প্রকাশ করছেন, আজকে আমরা রামমোহনের লেখাতেই প্রথম পেয়েছিলাম যে ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশনের গুরুত্ব কোথায়, আমাদের বাক এবং মত প্রকাশের স্বাধীনতার গুরুত্ব কোথায়। আর আপনি জানেন মৌপিয়াদি, আপনারা নিজেরাও সংবাদ মাধ্যম পরিচালনা করেন, সংবাদপত্র আছে, আমাদের দেশে এই মুহূর্তে ফ্রিডম অফ প্রেস ইন্ডেক্সে আমরা কোন জায়গায় আছি। তাহলে সবটাই একটার সাথে আরেকটা জড়িয়ে রয়েছে। আরএসএস বিজেপি যদি আজকে তারা বলতে চান যে রাজা রামমোহন রায়কে তারা অপমান করছেন ওই সমস্ত হায়ার এডুকেশন মিনিস্টার দিয়ে আর ওই ভুল ইনপুটের উপর যারা কাজ করেন তাদের দিয়ে, আমার মনে হয় যিনি ওই ভুল ইনপুটের ইনফরমেশন দিয়েছেন তিনিও পাগলের প্রলাপ বকেছেন। আমি একটু একটা অনুরোধ করব যে মানসিক স্বাস্থ্য, মেন্টাল হেলথ এই মুহূর্তে ভীষণ আলোচিত একটা ইস্যু, কাজে আমি তোমাকে রিকোয়েস্ট করব বিজেপি আরএসএস এর দরকার না পাগলের প্রলাপ শব্দবন্ধটা থেকে বিরত থাকতে। রবীন্দ্রনাথের বাংলা, রামমোহনের বাংলা না, দেখুন পাগলের প্রলাপ শব্দটা কি খুব আমার আমি জানি মেন্টাল হেলথ কথাটা ওই এই ধরনের বক্তব্য যারা রাখেন তারাই তো অ্যাকচুয়ালি ডিস্টর্ট করছেন বিষয়টাকে দিদি। আর এই বাংলার বুকে দাঁড়িয়ে আমি বুঝেছি তুমি খুব চলতি একটা শব্দবন্ধ প্রয়োগ করেছো, তোমার তার মধ্যে এমন না যে নির্দিষ্টভাবে অসংবেদনশীল কোনো একদমই, কিন্তু আমরা সেটা থেকেও যদি আস্তে আস্তে ধীরে ধীরে যদি আমরা সেটা থেকে নিজেদের একটু বিরত করি। আমি ঠিক আমি আসবো হচ্ছে রামমোহনের বক্তব্যের গুরুত্বটা এখানেই প্রতি মুহূর্তে ডেভেলপ করা, যেখানে আরএসএস ওই স্রোতস্বিনী নদীকে একটা বদ্ধ জলাশয়ে পরিণত করতে চায়। আমি আসবো সব্যসাচী, একটা ছোট্ট ব্রেক আমাকে তার আগে নিতে হবে, ছোট্ট একটা ব্রেকের পর ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। আগেও যেটা বলছিলাম যে আবারও সামনে বাঙালি অস্মিতা ইস্যু।
রামমোহন রায়কে ব্রিটিশদের দালাল বলায় বিতর্কে মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রী। আর এই নিয়ে এই মুহূর্তে আক্রমণে শান দিচ্ছে তৃণমূল কংগ্রেস, বাম কংগ্রেস। দেখুন, বাঙালি অস্মিতা 2026-এর বিধানসভা নির্বাচনে এটাকেই অস্ত্র করতে চাইছে তৃণমূল। ভোট যত সামনে আসছে ততই একটার পর একটা অস্ত্র উঠে আসছে তাদের হাতে। কয়েক মাস আগেই বাংলা কোনো ভাষা নয় বলে টুইট করে বিতর্কে জড়িয়েছিলেন খোদ অমিত মালব্য। সমালোচনার মুখে পড়ে বাংলা ভাষার গুণগান করে তাকে টুইট করতে হয়, কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। অস্বস্তিতে পড়েছে রাজ্য বিজেপি। নতুন করে সেই অস্বস্তি আবার সামনে। এবার কাঠগড়ায় মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রী ইন্দর সিং পারমার। তিনি রামমোহনকে সরাসরি ব্রিটিশদের দালাল বলে উল্লেখ করেছেন, পরে ক্ষমা চেয়েছেন তিনি। কিন্তু তার মনোভাব সামনে আসার পরই নতুন অস্ত্র পেয়ে গেছে তৃণমূল। जब अमित शाह कलकत्ता में थे केंद्रीय होम मिनिस्टर, तब उनके रैली में भारतीय जनता पार्टी के वर्करों ने ईश्वर चंद्र विद्यासागर की मूर्ति को तोड़ दिया, तोड़ के कुचल के उसके ऊपर से चल गए। उत्तर प्रदेश में गुरुदेव टैगोर माने रविंद्रनाथ टैगोर की जो कथा है, उनकी जो लिपि है, ये सब जो है मिटा दिया गया है। बच्चे नहीं पढ़ेंगे रविंद्रनाथ टैगोर के बारे में, क्योंकि वो बंगाल के संतान हैं और सुकांतो मजुमदार ये लोग बंगाल से निर्वाचित होते हैं। और वो स्वामी विवेकानंद के बारे में कहते हैं कि वो एक ऐसे वामपंथी हैं जो भ्रमित हैं, भ्रम है। तो ये भ्रम उनमें नहीं है, स्वामी विवेकानंद में नहीं है, भ्रम आप में है। যে রামমোহনের হাত ধরে নবজাগরণের পথ দেখেছে বাঙালি, যিনি সতীদাহ প্রথা রদের অন্যতম কাণ্ডারি, যিনি পশ্চিমী দুনিয়ার শিক্ষায় গোটা ভারতকে আলোকিত করার পথ দেখিয়েছিলেন, তার সম্পর্কেই বিতর্কিত মন্তব্য অস্বস্তিতে ফেলেছে রাজ্য বিজেপিকে। এই অস্বস্তি জোরালো করতে অতীতের ঘটনাকে টেনে আনছে তৃণমূল। বিদ্যাসাগরের মূর্তি ভাঙা থেকে উত্তরপ্রদেশের পাঠ্য বই থেকে রবীন্দ্রনাথের লেখা বাদ দেওয়ার ঘটনাকে সামনে আনছে তারা। সামনে আনছে রবীন্দ্রনাথের জন্মস্থান নিয়ে নাড্ডার মন্তব্য। তাদের অভিযোগ, বাংলার মাটিতে দাগ বসাতে না পেরেই বাঙালিদের অপমান করছে পদ্মবাহিনী, আটকে রাখছে উন্নয়নের টাকা। অন্যদিকে এ ধরনের যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছে রাজ্য বিজেপি। রাজ্যের শাসক দলীয় অপকীর্তি করছে বলে পাল্টা যুক্তি সামনে আনছে তারা। কলকাতা টিভি। দীপ্তাশুর কাছে যাব। দীপ্তাশু, কোথাও যে প্যাটার্নটা রয়েছে, শুধুমাত্র ইন্দর সিং পারমারের বক্তব্যকে ডিজোন করে ইন্দর সিং পারমারকে দিয়ে ক্ষমা চাইয়ে বিষয়টা কি সামাল দেওয়া যাচ্ছে? এই যে প্রসঙ্গটা বৈশ্যানর্দা, সব্যসাচী, অভিষেক যেটা তুলছে, যে আসলে বিজেপির যে আদর্শগত অবস্থান, সেখানে দাঁড়িয়ে রাজা রামমোহন রায়ের মতো একজন সমাজ সংস্কারক তিনি আসলে একটা ধাক্কা, তিনি আসলে তোমাদের আদর্শের সঙ্গে খাপ খান না, সেটারই কোথাও একটা বহিঃপ্রকাশ হচ্ছে। না, রামমোহন বা সেই একটা বিজাতীয় ক্রোধের বহিঃপ্রকাশ হচ্ছে। রামমোহন বা বিদ্যাসাগরের সাথে যদি আদর্শের খাপ না খেত, ভারতবর্ষের অর্থমন্ত্রীর নাম নির্মলা সীতারামন হতো না। ঠিক আছে, যেটা নিয়ে আবার বিরোধীরা অনেক সময় অনেক কিছু তাকে নিয়ে বলেছেন। ঠিক আছে, আজকে প্যাটার্ন কাকে বলে জানো? যখন নেতাজিকে নিয়ে ধারাবাহিকভাবে বামপন্থী পিপলস ওয়ার ম্যাগাজিনে সেই সময় 10টি কার্টুন ছাপা হয়েছিল নেতাজিকে হাস্যকর করে, তোজোর কুকুর বলা হয়েছিল। যখন তারপরেও আরও দীর্ঘ 70 বছর 75 বছর পরেও সেই ভুলটা স্বীকার করা হয় না। প্যাটার্ন কোনটাকে বলে জানো? যখন বিবেকানন্দের বিরোধিতা করে এবং বিবেকানন্দকে ভ্রষ্ট বলে এবং রামকৃষ্ণকে মানসিক রোগী বলে যখন বেলুড় মঠে কফি হাউস করতে চাওয়া হয়, এইটা হচ্ছে প্যাটার্ন। এবং মানুষ, উনি বললেন না যে সব্যসাচীবাবু, যে এগুলো দিয়ে কিছু হয় না, মানুষ এগুলো মনে রেখেছে। মানুষ যেমন বানতলা, জীবনতলা, ছোট আঙারিয়া মনে রেখেছে, এগুলোও মনে রেখেছে। সেই জন্যই আজকে বামেরা শূন্যতার হতাশায় ডুবে গিয়ে এখন খালি তাদের কাছে যৌনতা পড়ে রয়েছে, আর অন্য কিছু নেই। আজকে দেখো, আজকে অনেক কথা হচ্ছে, কিন্তু আজকে এটাও মনে রাখতে হবে, আসামে একটি ইউনিভার্সিটি করা হয়েছে কিন্তু রবীন্দ্রনাথের নামে। বিএইচইউতে সদ্য
একটি পিএইচডি আবার টপিক চালু করা হয়েছে রবীন্দ্রনাথের নামে, প্যাটার্ন হলে না সোনার বাংলা তিনি কোন জায়গায় গিয়েছেন এবং কে গিয়েছেন এবং কি উদ্দেশ্যে গিয়েছেন সেটাও দেখতে হবে। এখানে জনগণমন নিয়ে বৈশ্বনাথদা একটা এত কথা বললেন, বৈশ্বনাথদাকে অনুরোধ করবে একটু ইন্দ্রনীল সেন এবং চন্দ্রিমা ভট্টাচার্যকে একটু জনগণমনটা প্লিজ শেখাবেন। আজকে বৈশ্বনাথদার শিক্ষা নিয়ে অনেক কথা বললেন। মমতা ব্যানার্জি বছরে শয়ে শয়ে বই লেখেন, বলবেন একটু বই লেখা থেকে বিরতি নিয়ে মহাভারতটা একটু খুলে পড়তে, তাহলেই উনি জেনে যাবেন যে মহাভারতটা কাজী নজরুল লেখেননি, বা কারার ওই লৌহ কপাট এটা রবীন্দ্রনাথ লেখেননি, এগুলো জেনে যাবেন, একটু পড়লেই জেনে যাবেন। এগুলো মানে শিক্ষা নিয়ে কথা বলতে, তাই বলছি। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন এটা কে বলেছেন? না মহাভারত কাজী নজরুল লিখেছিলেন, এই তো মমতা ব্যানার্জি। কাজী নজরুল লিখেছেন এটা কে বলেছেন? মমতা ব্যানার্জি বলেছিলেন। না বলেছিলেন, এর বাইট আছে, আপনারা খুঁজে দেখে নিন। না কোথা থেকে পাচ্ছি না, এটা মঞ্চে দাঁড়িয়ে নজরুল জয়ন্তীতে দাঁড়িয়ে বলেছিলেন। আপনি বৈশ্বনাথদা শুনে নিন। জানি অস্বস্তি হচ্ছে, আমি বললাম না উনি তো আমাকে প্রশ্ন করেছেন। দেখুন বৈশ্বনাথদা, আজকে আপনাদের অস্বস্তি হচ্ছে যে অনুব্রত মণ্ডল একটু শূন্য আছেন, তো একটু অপেক্ষা করুন। না এটা কোনো কথা না। অনুব্রত মণ্ডল আর কাজল শেখ মারামারি করছে যে রবীন্দ্রনাথ যে শরবতটা গান্ধীজিকে খাইয়েছিলেন তার লেবুটা কার বাগান থেকে গেছিল, কাজল শেখের বাগান থেকে না অনুব্রতর বাগান থেকে? আমি জানি আপনাদের অস্বস্তি হচ্ছে, আমি বলছি যে আপনারা যেমন বাঙালি অস্মিতার কথা বলছেন, একটু জাতীয়তাবাদী হন, জাতীয়তাবাদী হয়ে রোহিঙ্গাদের সঙ্গে আজাদিন বাহিনীর তুলনা করাটা বন্ধ করুন। আমি বলছি যে আপনারা এত কথা বলছেন বাঙালিদের সম্বন্ধে, আপনাদের হেমন্ত বিশ্ব শর্মা যাকে আপনারা দুর্নীতির আসামি করে বলেছিলেন, তারপর দলে নিয়ে মুখ্যমন্ত্রী বানিয়েছেন, তিনি তো বললেন যে বাংলা ভাষায় কথা বললে মনে হয় বাংলাদেশি। কোথায় আপনার কবে বলেছেন? বলেননি বিশ্ব শর্মা আসামের বাঙালি হিন্দুরা আপনি জানেন না, তা জেনে নেবেন। না জানলে দেখুন আপনার কথার মাঝখানে চিৎকার করিনি, কিন্তু তৃণমূল তো গেছিল, অমিত মালব্য তো দিলে তো বলতেই হবে। আপনি ভুল বলছেন, আপনি তৃণমূল তো গেছিল, আপনি কথার মাঝখানে কথা বলে কোশ্চেন করেছে, এই কারণে যে তারা বাঙালি স্বার্থ রক্ষায় যায়নি, তারা বাংলাদেশের স্বার্থ রক্ষায়। অমিত মালব্য বলে যে বাংলা ভাষা কোনো ভাষাই নয়। অমিত মালব্যের বাংলার সংস্কৃতি সম্বন্ধে, ইতিহাস সম্বন্ধে, ভূগোল বলেছে তো। এই প্রবলেমটা হলো আপনাদের এখানে, আপনাদের সমস্যা হলো যে আপনারা বাঙালিদেরকে সবসময় হেয় করেছেন। না হলে একটা লোক বলতে পারে যে রাজা রামমোহন রায় ব্রিটিশের দালাল ছিল, বিজেপি পার্টির একজন এডুকেশন মিনিস্টার, যার এডুকেশন থাকলে সেই ইনপুটের উপর বক্তৃতা। তার মানে আমরা যে টেলিপ্রিন্টার দেখে যে বলি প্রধানমন্ত্রী বক্তৃতা দিচ্ছে, তাহলে এটা রাইট? টেলিপ্রিন্টার দেখে ওনাদের কোনো জ্ঞান নেই, কোনো কিছু সম্পর্কে ওনাদের ধারণা নেই। একটা শিক্ষামন্ত্রী বক্তৃতা দিচ্ছেন, রাজা রামমোহনকে ব্রিটিশের দালাল বলছেন, তাকে নাকি ইনপুট দেওয়া হয়েছে। তার মানে এমনই পার্টি বিজেপি যে দেশের প্রধানমন্ত্রী থেকে আর মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী সবটাই টুকে মানে কপি করে। আমি আসবো দীপ্তাশু, এক সেকেন্ড দীপ্তাশু, এক সেকেন্ড আমি সব্যসাচী বক্তব্য নিয়ে আসবো। এক সেকেন্ড আমি সব্যসাচীকে অন এয়ার নেব। সব্যসাচী অন এয়ার, এক সেকেন্ড দাঁড়া। না দীপ্তাশু, আমি যখন বলেছি সব্যসাচীকে আগে, এক সেকেন্ড দীপ্তাশু, যখন আমি বলেছি সব্যসাচীর কাছ থেকে তোমার কাছে আসবো, আমি ডেফিনেটলি আসবো। সব্যসাচী অন এয়ার প্লিজ। দেখুন আমার প্রশ্ন হচ্ছে যে ক্যাপ্টেন লক্ষ্মী সাইকেলের নামটা বোধহয় দীপ্তাশুবাবু ভুলে গেছেন, যিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর ওই আজাদিন বাহিনীর ঝাঁসি রানী রেজিমেন্টের তিনি নেত্রী ছিলেন। তিনি কিন্তু আজন্ম আমৃত্যু তিনি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর কেন্দ্রীয় কমিটির মেম্বার ছিলেন। আমার ধারণা যে আরএসএস বিজেপির কাছ থেকে এই নেতাজি এবং নেতাজির আদর্শবোধ, বামপন্থী আদর্শবোধ, এটা সম্পর্কে জ্ঞান আমাদের নিতে হবে না। 2 নম্বর কথা, ভূপেন্দ্রনাথ দত্তর নাম শুনেছেন? ভূপেন্দ্রনাথ দত্তের নাম শুনেছেন আপনি? ভূপেন্দ্রনাথ দত্ত ভারতের কমিউনিস্ট আন্দোলন প্রতিষ্ঠার সময় থেকে আপনি জানেন দত্ত পরিবারের সাথে ভারতের কমিউনিস্টরা সমর্থন করেনি, আপনি জানেন মণিকুন্তলা সেনকে চেনেন, মণিকুন্তলা সেনের নাম শুনেছেন? শোনেননি। এবং ওই বেলুর মঠে বালি মিউনিসিপ্যালিটি তখন আমাদের পার্টি চালাতো, সেই পার্টি বালি মিউনিসিপ্যালিটি বেলুর মঠের সমস্ত ট্যাক্সকে ওয়েভ করেছিলেন। সেখানে কফি হাউস বানাতে গেছিলেন আপনাদের মন্ত্রী যতীন চক্রবর্তী, নাম মনে পড়ে? নেতাজি সুভাষচন্দ্র বসু যতীন চক্রবর্তী কাদের মন্ত্রী ছিল? তিনি সেখানে কেন বলেছিলেন বেলুর মঠে কফি হাউস বানাবে? সাভারকার মনে পড়ে না? সাভারকারের ফলোয়ারদের থেকে শুনবো না,
আমরা ব্রিটিশের দালাল তো আপনারা 1942 এ ভারত ছাড়ো আন্দোলনে আপনারা ব্রিটিশকে সমর্থন করেছিলেন আপনাদের কমিটির সদস্যের নাম ডকুমেন্ট ছিল যে ভারতবর্ষ কখনো একত্র হয়ে অখণ্ড ভারতবর্ষ স্বাধীন হতে পারে না, ভারতবর্ষকে দেশভাগ করতে হবে তবেই স্বাধীনতা মেনে নেবে। আপনারা জ্যোতি বসু ডাইরেক্ট অ্যাকশন দিতে লালচন্দ্র করেছিলেন মুসলিম লীগের আপনাদের একমাত্র উপস্থিত ছিলেন জ্যোতি বসু, তারা তো ভারত তারা ব্রিটিশের দালাল আপনারা, ঠিক আছে শুনুন, আরে আপনারা তো জাতীয় পতাকা তোলেননি আরএসএস এর হেডকোয়ার্টারে, কবে জাতীয় পতাকাকে স্বীকৃতি দিয়েছিলেন? জবাব দিন, কবে জাতীয় পতাকাকে স্বীকৃতি দিয়েছিলেন? জাতীয় পতাকা আরএসএস জবাব দিন, জাতীয় পতাকাকে কবে আপনারা স্বীকৃতি দিয়েছিলেন? সাইকেলের নিয়ে কথা বলছেন এবং ভারতীয় সংবিধানকে অপমান করেছেন, উল্টো কবে স্বীকৃতি দিয়েছেন? সংবিধানের সংবিধান বদলের কথা আপনারা বলেন, আরএসএস বলে দেশদ্রোহিতা, আরএসএস বলে দেশদ্রোহিতা, বিজেপি বলে সংবিধানের বিরোধিতা, সিপিআইএম নিয়ে বলছেন, কমিউনিস্ট নিয়ে বলছেন, ওটা ডিফারেন্ট ইস্যু, যেটা নিয়ে আলোচনা হবে, যেদিন ওটা নিয়ে আলোচনা হবে সেদিন ডেফিনেটলি এই প্রসঙ্গে আমরা আলোচনা করব। সব্যসাচী 1 সেকেন্ড আসবো, দীপ্তাশ 1 সেকেন্ড, আমি অভিষেকের কাছে আসবো। অভিষেক, আচ্ছা, আজকের প্রসঙ্গ থেকে একটু আলাদা। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় 1942 সালে আমাদের এই অবিভক্ত বাংলার যে সরকার ছিল, যেটা মুসলিম লীগের জোট সরকার, তার অর্থমন্ত্রী ছিলেন। এটা অভিষেক আপনার মতো একজন শিক্ষিত এবং মানে পড়াশোনা করা লোকের কাছ থেকে এরকম একটা ভুল 6 মাসের জন্য ছিল না, সেটা কৃষক প্রজা পার্টি ছিল। কৃষক প্রজা পার্টি 1946 সালে আবার আমি বলছি ফজলুল হক, আমি যখন বলেছি বাকিরা যারা উল্টো দিকে আছেন আপনারা চেক করে নেবেন, ছিল না অভিষেক, আমি আবার বলে দিচ্ছি 1946 সালে সেটা আপনারা চেক করে নেবেন। এবার আসা যাক, আমি আবার বলছি, আবার যখন বলছি, আমি যখন বলছি এটা 1942 এর অর্থমন্ত্রী ছিলেন সব্যসাচী বাবুর দ্বারা অনুপ্রাণিত, আমার অনুপ্রাণিত লাগে না, আমি তথ্য প্রযুক্তির কাজ করি, তথ্য এবং প্রযুক্তির প্রতি আমার ভালোবাসা আছে, আপনার প্রতি সম্মান আছে, আপনি সঠিক তথ্য দিন। এবার আমার মনে হয় একটু রাজনীতির বাইরে বেরোনো উচিত। এখানে কিন্তু বিজেপি, আরএসএস, রাজাকার বা এরা হচ্ছে বা বর্গী, এরা হচ্ছে উপলক্ষ। সমস্যাটা কিন্তু সংস্কৃতির। আমাদেরকে ব্যাপারটা বুঝতে হবে যে কেন বারবার এই জিনিসটা কনসিস্টেন্ট। আচ্ছা, যে মধ্যপ্রদেশে এই বক্তব্যটা উনি দিয়েছেন, সেই মধ্যপ্রদেশের জনমানসে আজকাল যেহেতু সোশ্যাল মিডিয়ায় পুরো জিনিসটা দেখা যায়, ক্ষমা চাওয়ার নিচটা ছেড়ে দাও। উনি যখন বক্তব্য দিয়েছেন সবাই মানে ওখানে গিয়ে যে বক্তব্য রাখা হয়েছে, হ্যাঁ উনি ঠিক বলেছেন। আমি তোমাকে অবভিয়াসলি স্ক্রিনশট দেখাতে পারি, সেখানে লেখাটা সাধারণ মানুষ, ওখানকার সাধারণ মানুষ বলছে, অবশ্যই ইংরেজি ফন্টে হিন্দিতে লেখা, বিদ্যাসাগর, রামমোহন রায়, এদের জন্য ভারতবর্ষের মেয়েদের আজকে এই অবস্থা। কোট আনকোট, আমি একটা শব্দ, আমি একদম 1 সেকেন্ড অভিষেক, এখানে আমার একটা বক্তব্য আছে যে র্যান্ডম ইনসিগনিফিকেন্ট লোক সোশ্যাল আমি মিডিয়ায় র্যান্ডম ইনসিগনিফিকেন্ট বলছি না, সেটাকে আমি তোমার সেন্টিমেন্ট অ্যানালাইজের কথা বলছি। 1 সেকেন্ড না, সেখানে কি নির্দিষ্টভাবে বিজেপির কোন অফিস বেয়ারার, কোন মন্ত্রী, কোন সিগনিফিকেন্ট, আবার বলছি এখানে বিজেপির প্রশ্নটা নয়। দেখো আবার বলছি, দেখো দীপ্তাশ্বর বাংলা অস্মিতাটা বিজেপির থেকে অনেক বেশি। আমি তৃণমূলের বাংলা অস্মিতার কথা বলছি না, আমার বাংলা অস্মিতাটা, আমার বাংলা অস্মিতা কংগ্রেসের থেকে অনেক বেশি। আমি আগে বাঙালি তারপরে কংগ্রেসী, ও আগে বাঙালি তারপরে বিজেপি, আমি আগে ভারতীয়, অবশ্যই আগে ভারতীয়। কিন্তু সেখানে সমস্যাটা কোথায় হয়ে যাচ্ছে, আমি যেটা বারবার চেষ্টা করছি বলবার, আমার টার্গেট অডিয়েন্স না থাকলে আমি কোনোদিন এই বক্তব্য দেব না। এইটা বুঝতে হবে আমাদেরকে, এবং এটা যদি একবার হতো। তুমি একটু আগে যে সতীকে গ্লোরিফাই করার কথা বলছো, পায়েল রোহাতাগিকে নিয়ে, ঠিক যখন তোমার পদ্মাবত মনে আছে, পদ্মাবত সিনেমা যখন বেরোচ্ছে, কার্নি সেনা পুড়িয়ে দিয়েছিল, তাতে কোনো বিজেপি ছিল? আমার বক্তব্যটা বোঝার চেষ্টা, এবং পদ্মাবতী থেকে এই যে সাংস্কৃতিক আগ্রাসনটা এসে কেন পূর্ব ভারতের সীমান্তে আটকে যায় বলো তো? তার কারণ এখানে একটা সহজিয়া তত্ত্ব আছে। আমি এটা বলার চেষ্টা করি, এখানে বিজেপি ইম্পর্টেন্ট নয়, এখানে বিজেপি, আরএসএস, বর্গী, রাজাকার সময়ের সঙ্গে সঙ্গে এই প্রতিনিধিরা পাল্টেছে, কিন্তু যে আগ্রাসনটা সেটা সাংস্কৃতিক আগ্রাসন। ঠিক যে সময় অন্নদামঙ্গল লেখা হচ্ছে, সেই সময় রায়গুণাকর ভরতচন্দ্র এটাও লিখছেন, খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গী এলো দেশে।
সাংস্কৃতিক আগ্রাসনটা বুঝতে হবে, এবং সাংস্কৃতিক আগ্রাসনটা কখন দরকার হয়, যখন তোমার হেজিমনির দরকার হয়। এবং এইখানে দাঁড়িয়ে ও একটু আগে নামকরণের কথা বলছিল। আমরা জানি বিধানচন্দ্র রায়ের তিনি কংগ্রেসই হতে পারেন, কিন্তু তিনি প্রথিতযশা ডাক্তার। আইআইটি খড়গপুরে যে মেডিকেল ইনস্টিটিউট ছিল সেটা ছিল বিধান রায়ের নামে, তার নাম চেঞ্জ করা হয়েছে। ছেড়ে দাও, যার নামে হয়েছে তার সঙ্গে ডাক্তারির কোনো সংযোগ নেই। নাম্বার 2, নেতাজি সুভাষচন্দ্রের সঙ্গে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শগত লড়াই ছিল, ডকের নাম ডকের ওপরে বসিয়ে দেওয়া হয়েছে। মহাত্মা গান্ধী, সর্দার বল্লভভাই প্যাটেলের নামে মোতেরা স্টেডিয়াম, তার ওপরে নাম করে দেওয়া কি হয়েছে, নরেন্দ্র মোদী স্পোর্টস কমপ্লেক্স। আমরা কি নিয়ে আলোচনা করছি? সবকিছু লেজিটিমেট। এখানে কিন্তু কংগ্রেস বিজেপির ব্যাপার নয়। একটু এখানে অ্যাড করব, এখন তোমার বক্তব্যের রেস্ট নিয়ে যে এক সেকেন্ড দীপ্তাশু রাজীব গান্ধী কোন খেলায় ভারতবর্ষকে অলিম্পিকে সোনা এনে দিয়েছিলেন, যার জন্য রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড? আচ্ছা মৌপিয়াদি, রামমোহন নিয়ে এত কথা বললো অভিষেক, যখন শাহবানো মামলার রায়টা যখন উল্টে দেওয়া হয় তাতে কি রামমোহনকে সম্মান করা হয়? একাংশ তারা এখন রবীন্দ্র বনাম বঙ্কিমচন্দ্র করছে। একদম না, কেউ করেন, কেউ একদম না। না, আমার প্রশ্ন, যখন রামমোহন নিয়ে এত কথা হলো, শাহবানো মামলার রায়টা যখন উল্টে দেওয়া হয় তাতে কি রামমোহনকে সম্মান করা হয়? সতীদাহ যেমন ক্ষতিকর ছিল, রামমোহন বন্ধ করেছেন, আজকে কেন কংগ্রেস ইউনিফর্ম সিভিল কোড বা নিকাহ হালালা বন্ধ করার জন্য বলতে পারছে না? কেন ইনস্ট্যান্ট ট্রিপল তালাকটা বিজেপিকে এসে বন্ধ করতে হলো, তথাকথিত যারা নাকি মাইনরিটি বিরোধী, কেন কংগ্রেস করতে পারলো না? আজকে দুর্গাপুজো নিয়ে অভিষেক দা অনেকগুলো কথা বললেন। আচ্ছা, অকাল বোধনটা কে করেছিলেন? শ্রীরামপুর, রামরাজাতলা, সেই রাজ্যে যখন রামকে বলা হয় বহিরাগত, তাহলে তখন বাঙালি সংস্কৃতিটা মনে থাকে না? সহজিয়া তত্ত্বের কথা বললেন, যখন বাংলাদেশে লালনের অনুগামীদের ধরে চুল কেটে দেওয়া হয়, তাদেরকে জোর করে গো মাংস খাওয়ানো হয়, তাদের উপরে অত্যাচার করা হয়, পিটিয়ে মারা হয়, তার ভিটে পোড়ানো হয়, তখন কেন এই প্রতিবাদ শুনতে পাই না? তখন কেন বাঙালির অপমান হয় না? এক সেকেন্ড বৈশাদা, না, আলোচনার বিষয়বস্তু থেকে প্রসঙ্গান্তর হয়ে গেলে তো মুশকিল হয়। এটাও তো পয়েন্ট না, আমি একটা আপনাকে বলছি, আপনি শুরু করেছিলেন যে জায়গাটা থেকে, সেই জায়গাটাতে যদি আমরা থাকতাম তাহলে যে সেই জায়গাতেই আসছি। রাজা সোনারদা বলুন, শাহবানো মামলার রায় উল্টে দিলে লালনের ভিটে পুড়িয়ে দিলে কেন সেটা বাংলার অপমান হয় না? ভোট কথা ভেবে তার অভিঘাত বেশি হয় না? এবার তোমায় শুনতে হবে, তুমি বলেছো বাট শুনতে হবে। আপনার যদি গোটা রাজনীতি আর গোটা বক্তব্যটাই এটা হয় যে স্পেসিফিক আপনি কাউকে মিন করে কোন সম্প্রদায়কে আঘাত করে কথা বলতে চাইলে সেটা আপনার নিশ্চিত বলতে দাও। আমি এটা বারবার করে বলছি যে বিজেপি একটি প্রতিক্রিয়াশীল, বাঙালি বিরোধী, নারী বিদ্বেষী একটি দল, যারা চিরকাল বাংলাকে, বাঙালিদেরকে হেয় করার জন্য আপ্রাণ চেষ্টা করে গেছে। এবং তারই ফলস্বরূপ আমরা দেখেছি যে এই রাজা রামমোহন রায়কে ওপেন ডায়াসে দাঁড়িয়ে উনি বলেছেন যে তিনি ব্রিটিশের দালাল। আমি ওনাকে স্পেসিফিক্যালি বলছি যে এত প্রসঙ্গ আগে বলতে দাও তারপর এত যে আনইন্টারাপ্টেড বলতে দাও, তারপর তোমাকে যেমন যে প্রসঙ্গ এলো, রূপকানোয়ার থেকে এত প্রসঙ্গ এলো, আপনি বলতে পারবেন যে নিশ্চিতভাবে যে আপনাদের দল কোনো জায়গায় মেয়েদের স্বাধীনতা নিয়ে আপনারা কোনো আন্দোলন করেছেন? আপনাদের কোনো ইতিহাস আছে? ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন নিয়ে এত কথা বলছেন, সাভারকারকে এত গ্লোরিফাই করছেন। সাভারকার তো ব্রিটিশদের দালালি করেছিল, ও মুছে লেখা দিয়েছিল, এটা তো সবাই জানে। তাকে নিয়ে আপনারা মাথায় তুলে রেখে দিয়েছেন। অথচ রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণমন, রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার বাংলা, এগুলোকে আপনারা হেয় প্রতিপন্ন করলেন। এটা যদি বাঙালিদের গায়ে না লাগে বা বাংলার মানুষের গায়ে না লাগে, তাহলে তো আমাদেরকে সবাই মেরুদণ্ডহীন বলবে। আমি তোমার কাছে এই জায়গাটাই আমি আপনাকে আমি তার আগে সব্যসাচী একদম 1 মিনিট আমি আসবো তারপর তোমার কাছে। সব্যসাচী, মৌপিয়াদি, আমার দুটো পয়েন্ট আছে। এক হচ্ছে, একটু আগে অনেকগুলো কথা হচ্ছিল, আমি জাস্ট মনে করিয়ে দিই যে এই বৈষ্ণব দাদেরও কিছু ভূমিকা আছে এই বিজেপিকে এই এত বাড়তে দেওয়ার জন্য। আমি আপনাকে বলি যে এই যে আপনি বলছেন নাম বদলে দেওয়া, নিউ টাউনের নাম ছিল জ্যোতি বসু নগর, বিধানচন্দ্র রায়ের নামে যেমন বিধাননগর, নিউ টাউনের নামটাও আগের সরকার করেছিল, মমতা ব্যানার্জি, মানে বৈষ্ণব দাদের সরকার ওটা বদলে দিয়েছেন। 1 নম্বর। 2 নম্বর, আমি আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে এতগুলো সংস্কৃতি নিয়ে কথা হচ্ছিল, ঠিক বলুন তো কেন সেদিন বলেছিলেন এরা আমাদের স্বাভাবিক মিত্র?
এটা সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে ছিল না। আমি জাস্ট এইটুকু বলি, তৃণমূল কংগ্রেস বাঙালি অস্মিতা নিয়ে কথা বলছে, বাংলা নিয়ে কথা বলছে, খুব ভালো, শোধরাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেন আগের ভুলগুলোকে একটু স্বীকার করেন। আরএসএস বিজেপিকে বাংলায় জায়গা দেওয়া, ফ্রন্টে এনে খেলার এই যে অপরাধ, সেটা সম্পর্কেও একটু রিয়েলাইজেশন দরকার। বাংলা সংস্কৃতি নিয়ে কথা বলছি, লেটস থিঙ্ক ফ্রম দি বিগিনিং। মৌপিয়াদি, বৈশ্বনাথ একটা স্পেসিফিক কথা আমায় বলেছেন যে আমি নাকি একটা নির্দিষ্ট সম্প্রদায়কে আঘাত করতে চাইছি। যখন বৈশ্বনাথদের এমপি সায়নী ঘোষ শিবলিঙ্গের মাথায় কন্ডম পরিয়ে ছবি দেন, তাতে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে আঘাত করা হয় না। আজ অবধি সায়নী ঘোষ ক্ষমা চেয়েছেন। যখন মহুয়া মৈত্র মা কালীকে নিয়ে মদ, মাংস এবং আরেকটি কুশব্দ তারপরে জোড়েন, তার জন্য নির্দিষ্ট সম্প্রদায়কে আঘাত দেওয়া হয় না, আজ অবধি ক্ষমা চেয়েছেন। যখন মমতা ব্যানার্জি প্রতি পুজোয় উঠে ভুল মন্ত্রোচ্চারণ করেন এবং ভুল মন্ত্র পড়েন, তাতে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে আঘাত দেওয়া হয় না। সংক্ষেপে বৈশাদা, দেখুন, ওনাদের কাজটা হলো গোটা রাজনীতিটাকে ওনারা ঘুরিয়ে ফিরিয়ে ওই সাম্প্রদায়িক রাজনীতির দিকে ঠেলে নিয়ে দিয়েছেন। আপনি আমি জানি না আপনি যা যা উদাহরণ দিলেন, আপনারা যা যা উদাহরণ দিলেন, আপনি মহামৈত্র নামে বললেন, আপনি এই সমস্ত কথা বলছিলেন, আমি তা জানি না। আমি যতটুকু জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় দলের এমপি কার্যকলাপ সম্বন্ধে অবহিত না থাকে, তাহলে আপনি মমতা বন্দ্যোপাধ্যায় চণ্ডীপাঠ করে এবং সেটা নির্ভুল করে আচ্ছা, ওদের জোট সঙ্গী হচ্ছে তেলেগু দেশম পার্টি। তার যিনি প্রতিষ্ঠাতা ছিলেন এনটিআর, এনটিআরের প্রথম স্ত্রী ছিলেন হচ্ছেন তার মামাতো বোন। এই কারণে না ইউনিফর্ম সিভিল কোডটা এলাও ভারতবর্ষে হতে পারে না। ভারতবর্ষে এক এক জায়গায় সংস্কৃতি এক এক রকম। ভারতবর্ষে যদি তুমি দক্ষিণে চলে যাও, ওখানে যারা লিঙ্গায়ত আছে বা এখানে যে ভোক্কালিগা আছে, তাদের যে সংস্কৃতি, তাদের যে সিভিল রাইটটা, ভারতবর্ষের খুন করলে সবার জন্য একই অপরাধ, একই আইন, কারণ সেটা তোমার ক্রিমিনাল রাইট। কিন্তু ম্যারেজ হোক, অন্নপ্রাশন হোক বা অন্য কিছু, সেটা সংস্কৃতির উপর নির্ভর করে। আমি ওই কারণে বললাম এনটিআর নিকা হালালাটা কিসের? নিকা হালালা, আমরা তো একটা তথ্য নিয়ে আলোচনা করছি। আমি বলেছি ইউনিফর্ম। ওটা বলুন, নিকা কিসের রাইট? এইটা মুসলিম ল বোর্ডের রাইট। তাতে রামমোহনের যখন এই আইনটা যখন তুমি কি বলছো রামমোহনের, তাতে রামমোহনের অপমান হয় না? রামমোহনের আদর্শের অপমান হয় না? রামমোহনের আদর্শের অপমান কোথায় হয়? সতীদাহ রামমোহনের আদর্শের একদম ঠিক, আদর্শের অপমান হয়। একদম ঠিক, রামমোহনের আদর্শের অপমান হয় না? তুমি একদম ঠিক বলেছো। তালাক দেওয়াতে রামমোহনের একদম ঠিক, ফোনে তালাক দেওয়াতেও অপরাধ হয়। তার থেকেও বেশি অপরাধ হয় যখন তোমাদের অনিল ভিজ, তোমাদের হিমাচল প্রদেশের মন্ত্রী বলে যে মেয়েদেরকে 1.5 হাত ঘোমটা নিয়ে রাস্তায় বেরোনোর কথা। আমরা যখন বোরখাটাকে নিয়ে আপত্তি করি না, আমরা ঘোমটাটাকে নিয়ে আপত্তি করি। আমাদের সময় একদম, আমাদের বোরখা নিয়ে আপনারা আমাদের সময় স্পেসিফিক আপত্তি, বোরখা নিয়ে আপনারা শুধু যে এই ইন্দার সিং পারমারের মন্তব্য, এটা সত্যি যে দোহাই এখন দেওয়া হচ্ছে যে তাকে কেউ লিখে দিয়েছিলেন ইত্যাদি ইত্যাদি, কিন্তু আসলে কি সত্যি এটা একটা বিচ্ছিন্ন মন্তব্য, একটা বিচ্ছিন্ন অনিচ্ছাকৃত ভুল, নাকি আসলে এর মধ্যে একটা প্যাটার্ন রয়েছে? এই চর্চা কিন্তু চলবেই। আপাতত বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।